আজকের আলোচনায় সবাইকে আমি প্রথমে ওয়েলকাম জানাই। সেই সঙ্গে এই আলোচনাটাই পঞ্চম অধ্যায়ের শেষ আলোচনা। এখানে তোমরা দেখতে পাচ্ছ রবীন্দ্রনাথের যে মানুষ, প্রকৃতি এবং শিক্ষার সমন্বয়, এই তিনটি যে যোগসূত্র তিনি স্থাপন করার যে ভাবনা, মানুষ, প্রকৃতি এবং শিক্ষা, এই তিনটি, সেই জন্য তিনি তপোবন শিক্ষা বা গাছের তলায় শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন। এই কোশ্চেনটা বিগত বছরগুলোতে 8 নম্বরে এসেছে। এখানে দেখতে পাচ্ছ যে 2018 সালে কোশ্চেনটা পড়েছিল, তারপরে আর আসেনি। তো আসার একটা সম্ভাবনা থাকতেই পারে, সেই জন্য আমি আমার খাতা থেকে এটা দিলাম। এটা যদি আসে তাহলে তোমাদেরকে লিখতে হবে। যেমন প্রথমে লেখা আছে ভূমিকা। রবীন্দ্রনাথ ঠাকুর প্রাচীন ভারতের বৈদিক শিক্ষা ব্যবস্থার প্রতি আকৃষ্ট ছিলেন। প্রাচীন ভারতের যে বৈদিক শিক্ষা, যেটা গুরুকুলে থেকে মানুষ যেটা শিক্ষা গ্রহণ করতো, শিক্ষার্থীরা শিক্ষার পাশাপাশি তারা যে বিভিন্ন ধরনের কর্তব্য বা বিভিন্ন ধরনের কাজ, তাদের আচার আচরণ শিখতে হতো, সেই শিক্ষার কথা তিনি বলেছিলেন। তিনি শিক্ষাকে মানুষ ও প্রকৃতি থেকে বিচ্ছিন্ন কোনো বিষয় বলে মনে করতেন না। তিনি শিক্ষাকে প্রকৃতির একটা অঙ্গ হিসাবেই, মানুষ এবং প্রকৃতির একটা অঙ্গ হিসাবে এখানে কিন্তু তিনি তুলে ধরেছেন। তারপর জীবনস্মৃতি গ্রন্থে তিনি লিখেছেন, আমার শিশুকালে বিশ্ব প্রকৃতির সাথে খুব খুব একটি নিবিড় ও সহজ যোগ ছিল। ফরাসি দার্শনিক রুশোর মতো তিনিও মনে করতেন শিশুর কাছে প্রকৃতি হলো শ্রেষ্ঠ শিক্ষক। এই ছিল ভূমিকা, এটা ভূমিকা লিখতে পারবে। পরে যেটা আছে রবীন্দ্রনাথের চিন্তা। রবীন্দ্রনাথ শিক্ষার সঙ্গে মানুষ ও প্রকৃতির সমন্বয় সাধনের চেষ্টা করেছিলেন। তার মধ্যে প্রকৃতি আদর্শ শিক্ষক। তিনি শিক্ষাকে যেভাবে জীবনের সঙ্গে সংযুক্ত করেছিলেন সে সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হলো। শিক্ষাকে জীবনের সঙ্গে এবং প্রকৃতির সঙ্গে যেভাবে মানে যোগসূত্র বা সংযোগ স্থাপন করার প্রচেষ্টা গ্রহণ করেছিলেন, সেটা এখানে লেখা আছে। 1 নম্বর পয়েন্ট আছে পরিবেশ ও শিক্ষা। রবীন্দ্রনাথ ঠাকুর তার চিন্তা ভাবনার মধ্যে গুরুকুল আশ্রম বা তপোবন শিক্ষার উপর গুরুত্ব দিয়েছিলেন। এটা বললাম বৈদিক যুগের যে শিক্ষা, বৈদিক যুগের শিক্ষার অনুরূপ এই শিক্ষা তিনি গ্রহণ করা এখানে কিন্তু বলেছেন। শিক্ষা ভাবনায় কলকাতার মতো বড় শহরের বদলে তিনি শান্তিনিকেতনের মতো নির্জন গ্রামকে বেছে নিয়েছিলেন। সেই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর মনে করতেন নির্মল পরিবেশের সান্নিধ্যে শিশুর বাহ্যিক ও আত্মিক উন্নয়নে সহায়ক হয়ে উঠবে। নির্মল পরিবেশের মধ্যেই শিশুর বাহ্যিক এবং আত্মিক দুটোই, ভেতরের এবং বাইরের দুটো দিকে তার কিন্তু উন্নয়ন বা উন্নতি হবে। বিভিন্ন আচার আচরণ এবং শিক্ষা এইভাবেই কিন্তু নির্মল পরিবেশের মধ্যেই একটা শিশুর শিক্ষা কিন্তু সম্পূর্ণ হতে পারে, এই কথা তিনি বলতে চেয়েছেন। তারপর পরিবেশের কাছাকাছি শিক্ষা। রবীন্দ্রনাথ ঠাকুর চেয়েছিলেন প্রকৃতির ক্রোড়ে শিশু প্রথম তার শিক্ষা গ্রহণ করুক। প্রথম শিক্ষাটা শিশুর যেন প্রকৃতির মাঝে হয়। তাই তিনি নিজে শান্তিনিকেতন আম্রকাননে প্রকৃতির কাছে থেকে শিশু শিক্ষা ব্যবস্থা করেন। যে আবাসিক বিদ্যালয় তিনি প্রতিষ্ঠা করেছিলেন, সেখানে আম গাছের তলায়, ছাতিম গাছের তলায় সেখানে কিন্তু শিক্ষা দেওয়ার কাজ চলত। তারপরে পয়েন্ট আছে প্রকৃতিকে রক্ষা। রবীন্দ্রনাথ তার অরণ্য দেবতা প্রবন্ধে বলেন যে প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক নিবিড়, তা সত্ত্বেও মানুষ অরণ্যকে ধ্বংস করে নিজের বিপদ রেখে আনছে। এখানে প্রকৃতির যে গুরুত্ব, এটা কিন্তু বারবার তিনি বলতে চেয়েছেন যে
প্রকৃতির সঙ্গে মানুষের যে নিবিড় সম্পর্ক, সেই প্রকৃতিকে মানুষ ধ্বংস করে চলেছে এবং নিজের বিপদ রেখে আনছে। বায়ুকে নির্মল করার ভার যে গাছপালার উপর, যার পত্র ঝরে গিয়ে ভূমিকে উর্বরতা দেয়, তাকেই নির্মূল করেছে, ধ্বংস করেছে। তাই প্রকৃতিকে রক্ষা করার জন্য তিনি 1925 খ্রিস্টাব্দে পঞ্চবটি, এখানে দেখতে পাওয়া যাচ্ছে না, পঞ্চবটি, তোমাদের শর্ট কোশ্চেনও দিয়েছিলাম, পঞ্চবটি প্রতিষ্ঠা করেন এবং বৃক্ষরোপণ উৎসব পালন করেন। তার মৃত্যুর পর থেকে প্রতি বছর 22শে শ্রাবণ শান্তিনিকেতনে বৃক্ষরোপণ উৎসব পালিত হয়। এখানে শুধু শিক্ষা নয়, এই প্রকৃতির মাঝে শিক্ষার একটা তার অন্যতম উদ্দেশ্য ছিল যে শিশু প্রকৃতির মাঝে শিক্ষা গ্রহণ করলে প্রকৃতির গুরুত্বটাকেও সে উপলব্ধি করতে পারবে এবং প্রকৃতির মাঝে তার শিক্ষা, এটা একটা চার দেওয়ালের গণ্ডির বাইরের যে শিক্ষা, যে শিক্ষার মধ্যে ভয় থাকবে না, ভীতি থাকবে না, শিক্ষকের শাসন থাকবে না, সেই ধরনের শিক্ষার কথা কিন্তু তিনি এখানে বলতে চেয়েছেন। এবং প্রকৃতিকে রক্ষার জন্য 1925 খ্রিস্টাব্দে পঞ্চবটিও প্রতিষ্ঠা করেছিলেন এবং 22শে শ্রাবণ মৃত্যুর পরে বৃক্ষরোপণ উৎসব হিসাবে পালন হয়ে চলেছে। তারপর যে প্রাণের আনন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর তার শিক্ষা ভাবনায় প্রকৃতি ও পরিবেশকে এনে শিশুর প্রাণের আনন্দ দান করতে চেয়েছেন। মানে ওই চার দেওয়ালের শিক্ষার বাইরের যে শিক্ষা, পরিবেশের মাঝে শিক্ষা, কোথাও যেন শিশুর একটা প্রাণের আনন্দ, এবং মনে করতেন শিক্ষা একদিকে হবে আনন্দপূর্ণ, প্রকৃতির সঙ্গে সাযুজ্যযুক্ত এবং বাস্তব জীবনের উপযোগী। বাস্তবে যে একটা শিক্ষার্থীর যে বাস্তব শিক্ষা, সেই শিক্ষাটা কিন্তু এই শিক্ষার মাধ্যমেই সম্ভব, যে পরিবেশের মাধ্যমে শিক্ষা, খোলা আকাশের শিক্ষা, প্রকৃতির মাঝে শিক্ষা। পরে যেটা আছে 5 নম্বর, শিক্ষার সঙ্গে সমাজের ও মানুষের যোগ সাধন। বিশ্বকবি মনে করতেন প্রকৃতির সঙ্গে শিক্ষার্থীর যোগসূত্র না গড়ে উঠলে চলবে না। এটা কিন্তু আমরা এখন বুঝতে পারছি যে প্রকৃতির সঙ্গে আমাদের কিন্তু সেইভাবে যোগসূত্র তৈরি হয়নি, প্রকৃতিকে আমরা বুঝতে পারিনি। প্রকৃতিকে রবীন্দ্রনাথ ঠাকুর যতটা উপলব্ধি করেছিলেন আমরা করতে পারিনি, যার জন্য প্রকৃতির আজ কিন্তু বিরাট পরিবর্তন এসে গেছে। প্রকৃতিকে রক্ষা করার আমাদের কোনো প্রচেষ্টা নেই, কিন্তু তিনি যোগসূত্রের মাধ্যমে প্রকৃতিকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করেছিলেন, বা প্রকৃতিকে রক্ষা করার কথাও তিনি বলে গেছেন। পরে যে পেজটা আছে, চলবে না না এখানে। তাই প্রকৃতির পরেই মানুষকে সামাজিক আচরণের শিক্ষা প্রদান করতে হবে, প্রকৃতির পরেই মানুষকে সামাজিক আচরণের শিক্ষা প্রদান করতে হবে। এতে শিক্ষার্থীর সামাজিক দৃষ্টিভঙ্গি গড়ে উঠবে, সমাজ ও মানুষের সম্পর্কে সমবেদনা জাগ্রত হবে। তিনি বলতেন এতে যেমন শিক্ষার্থীর ব্যক্তিত্বের বিকাশ ঘটবে, তেমনি সমাজেরও কল্যাণ হবে। শিক্ষার্থীর দৃষ্টিভঙ্গির যদি পরিবর্তন হয়, তার প্রতি যদি মনুষ্যত্ববোধ জন্মানো যায়, সমবেদনা জাগ্রত হয়, তাহলে কিন্তু তার যেমন ব্যক্তিত্বের বিকাশ বা নিজের উন্নয়ন, উন্নতি ঘটবে, তেমনি সমাজেরও তার মাধ্যমে কিন্তু উন্নতি বা কল্যাণ হবে। 6 নম্বর যে সমাজ কল্যাণকর কিছু পদক্ষেপ গ্রহণ করেছিলেন। রবীন্দ্রনাথ নিজে কতগুলি সমাজ কল্যাণকর পদক্ষেপ গ্রহণ করেন, সমাজের উন্নতির জন্য কিছু পদক্ষেপ কর্মসূচি গ্রহণ করেছেন। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো হিতৈষী তহবিল গঠন, শিলাইদহে দাতব্য চিকিৎসালয়, নিখরচায় চিকিৎসা ব্যবস্থা, চাষিদের ঋণ প্রদানের জন্য কৃষি ব্যাংক,
স্থাপন করেন, যেখানে চাষিরা স্বল্প সুদে এখান থেকে ঋণ নিতে পারত। প্রজাদের বিবাদ মেটানোর জন্য গঠন করেন সালিসি সভা। কৃষকরা যাতে ফসলের ন্যায্য মূল্য পায়, এই কৃষকরা বর্তমানে কোনো ন্যায্য মূল্য পায় না, অথচ সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর কৃষকদের সুবিধার জন্য এগোর অ্যান্ড কোং প্রতিষ্ঠা করেছিলেন, যাতে কৃষকরা ন্যায্য মূল্য পায়, চাষের প্রতি আগ্রহী হয়ে ওঠে। তাই টেগোর অ্যান্ড কোং প্রতিষ্ঠাও করেছিলেন। এছাড়া কৃষি উন্নয়নের জন্য ও কৃষিবিদ্যা শিক্ষার জন্য পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর, জামাতা নগেন্দ্রনাথ গাঙ্গুলি, বন্ধুপুত্র সন্তোষ চন্দ্র মজুমদারকে বিদেশে পাঠান। তিনি শ্রীনিকেতনে যে ধরনের শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন, গ্রামীণ উন্নতি, গ্রামের মানুষদের স্বনির্ভর করে তোলা বা শিক্ষার্থীদের শিক্ষার পরবর্তী জীবনে শিক্ষাটাকে বাস্তব জীবনে প্রয়োগ করতে পারে, সেই জন্য তিনি শ্রীনিকেতনে বিভিন্ন ধরনের কর্মসূচি সেখানে গ্রহণ করেছিলেন। বিভিন্ন ধরনের সেখানে যাতে শিক্ষার্থীরা নিজেরা স্বনির্ভর হয়ে উঠতে পারে, সেই জন্য বিভিন্ন ধরনের শিক্ষা দেওয়া হতো। পশুপালন থেকে শুরু করে মাছ চাষ থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিস সেখানে তৈরি করা হতো। পোল্ট্রি ফার্ম, মানে স্বনির্ভর যুক্ত বিভিন্ন ধরনের কর্মসূচি। এছাড়া বেশ কিছু কল্যাণকরী যে পদক্ষেপ গ্রহণ করেছিলেন। পরের পয়েন্ট আছে বিশ্বভারতী প্রতিষ্ঠা। রবীন্দ্রনাথের শিক্ষা দেশ বা কালের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ ছিল না। এই শিক্ষাটা রবীন্দ্রনাথের বিশ্বভারতী প্রতিষ্ঠা, এটা কিন্তু দেশের মধ্যে সীমাবদ্ধ ছিল না। এখানে বহু গুণীজন যেমন এখানে পড়াশোনা করে গেছেন, তেমনি আবার শিক্ষকতাও করে গেছেন। তাই রবীন্দ্রনাথের শিক্ষা দেশ বা কালের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ ছিল না। তার এই বিশ্বভারতী কোনো গণ্ডির মধ্যে আবদ্ধ ছিল না, দেশে বিদেশের খ্যাতি ছড়িয়ে পড়েছিল। তপোবনের আদর্শে বিশ্বাসী হয়েও পাশ্চাত্যের সভ্যতাকে অস্বীকার করেননি। পাশ্চাত্যের যে সভ্যতা, তিনি বৈদিক যুগের শিক্ষার প্রতি অনুরাগী হয়েও কিন্তু পাশ্চাত্যের সভ্যতাকেও কিন্তু অস্বীকার করেননি। তাই পাশ্চাত্যের শিক্ষাদর্শের সঙ্গে ভারতীয় আদর্শে মিলন ঘটানোর জন্য, প্রকৃতির মুক্ত পরিবেশে মনুষ্যত্বের পরিপূর্ণ বিকাশের জন্য, মানুষের ধর্মীয় বিভেদ দূর করার জন্য, সমাজ কল্যাণ সাধনের জন্য ইত্যাদির জন্য 1921 খ্রিস্টাব্দে গড়ে তোলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। পাশ্চাত্যের শিক্ষাটাকে কিন্তু তিনি কখনোই অস্বীকার করেননি। পাশ্চাত্যের শিক্ষার সঙ্গে তিনি ভারতীয় আদর্শে মিলন ঘটানোর জন্য এই বিদ্যালয়, এই বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন এবং বিশ্বের মহামিলন ক্ষেত্র সেই জন্য কিন্তু গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন এই শান্তিনিকেতন। তবে উপসংহার আছে রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনা আধুনিক বই পড়া শিক্ষার সঙ্গে খুব একটা মেলে না। বিদ্যে বোঝায় বাবু মশাই না হয়ে শিশু প্রকৃতির সঙ্গে মিশে প্রাণের আনন্দে বাস্তব উপযোগী শিক্ষা গ্রহণ করে বিশ্ব নাগরিকে পরিণত হবে, এটাই ছিল রবীন্দ্রনাথের ইচ্ছা। ঠিক আছে, এই ধরনের উত্তর তোমরা করতে পারবে। মানুষ, প্রকৃতি এবং শিক্ষা যদি প্রশ্ন পড়ে, এর মাধ্যমে আজকের যে পঞ্চম অধ্যায়ের আলোচনা সেটা কিন্তু শেষ হলো। এরপরে ষষ্ঠ অধ্যায় আলোচনা চলবে, আমি শুরু করব। তাই বলবো যারা সাবস্ক্রাইব করেনি করবে, ভালো লাগলে লাইক দেবে, প্রয়োজনীয় বন্ধুদের শেয়ার করবে এবং সঙ্গে থাকো। পরবর্তী আরো আপডেট অবশ্যই পাবে পরবর্তী ভিডিওর মাধ্যমে। ষষ্ঠ অধ্যায়ের সেখানে বঙ্গভঙ্গ, অসহযোগ, আইন অমান্য এবং ভারত ছাড় আন্দোলন, কৃষক এবং শ্রমিকদের অংশগ্রহণ নিয়ে আলোচনা, যেটা তোমাদের দ্বিতীয় যে ইউনিট টেস্ট
ওই অধ্যায় পর্যন্ত হবে, এবং ওটা শেষ হয়ে গেলে আমি বিভিন্ন ধরনের শর্ট কোশ্চেন বা 2 নম্বরের বা বড় কোশ্চেন, কি ধরনের কোশ্চেন আসতে পারে সেটা আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেব। তোমরা নিজেরা একটু অনুমান করতে পারবে সেই ধরনের কিছু কোশ্চেন আমি দেব। তো এই পর্যন্তই, সবাইকে গুড নাইট, ভালো থেকো এবং পরবর্তী ভিডিও আসার অপেক্ষায় থাকো। ঠিক আছে, এই পর্যন্ত।